13 তারিখ রাজ্যে বিধানসভা উপনির্বাচন। উত্তরবঙ্গের যে দুটি আসনে উপনির্বাচন, সেই দুটি আসনের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল সিতাই। কারণ এই সিতাই বরাবর বিজেপি এবং তৃণমূলের প্রবল প্রতিপক্ষ এবং প্রবল লড়াই হয়ে এসেছে। আর এইবার সিতাই যে প্রার্থী সঙ্গীতা দেবীর কি কোনোভাবে প্রার্থীপদ বাতিল হয়ে যেতে পারে? তিনি কি ভোটে লড়তে পারবেন? একটা বড় নির্দেশ এসেছে এবং সেই নির্দেশটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কি নির্দেশ? না, সিতাই কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে টিএমসি প্রার্থী সঙ্গীতা রায়ের প্রার্থীপদ বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল 2 দিন পরেই নির্বাচন। এই বিষয়গুলির পর্যবেক্ষণের দায়িত্ব নির্বাচন কমিশনের। আদালত এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। আবেদনকারী চাইলে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাতে পারে। আবেদনকারীর দাবি ছিল সিতাই কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী সঙ্গীতা রায় ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে মনোনয়নপত্র জমা দেয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের পূজা অবকাশকালীন একক বেঞ্চে অন্য একটি মামলায় নির্বাচন কমিশনকে এই অভিযোগ খতিয়ে দেখে 8ই নভেম্বর কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সঙ্গীতা রায়ের মনোনয়নপত্র বাতিল করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ। সেই মামলাটি অন্য বেঞ্চে বিচারাধীন। ইতিমধ্যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ভানুদেব রায় নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন একই দাবিতে। মামলাকারীর দাবি, সিতাই বিধানসভা কেন্দ্রটি তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত। সেজন্য সব দলের প্রার্থীরা জাতিগত শংসাপত্র মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় কী দিয়েছিলেন তা জানতে চাওয়া হলেও অবজারভাররা তা দেখাতে রাজি হননি। এর আগে পঞ্চায়েত নির্বাচনে সিতাই পঞ্চায়েত সমিতি থেকে প্রার্থী হয়েছিলেন সঙ্গীতা এবং হলফনামায় স্বামীর নাম জগদীশ বর্মা বসুনিয়া লিখেছিলেন, যিনি বর্তমানে কোচবিহারের তৃণমূল সাংসদ। কিন্তু আসন্ন উপনির্বাচনে যে প্রার্থী হয়ে তিনি হলফনামা জমা দিয়েছেন, সেখানে স্বামীর নামের পরিবর্তে নিজের প্রয়াত পিতার নাম উল্লেখ করেছেন। সঙ্গীতা রায়ের বাবাও সংরক্ষিত শ্রেণীর মধ্যে পড়েন না। সম্পূর্ণ ভুয়ো জাতিগত শংসাপত্র বানিয়ে তিনি হলফনামা জমা দিয়েছেন। অবিলম্বে তার মনোনয়নপত্র খারিজ করা হোক। এ বিষয়ে আমাদের প্রতিনিধি মানুষ নস্করের একটি প্রতিবেদন দেখব আমরা। রাত পোহালেই রাজ্যের 6টি কেন্দ্রে উপনির্বাচন, আর এই উপনির্বাচনে রাজ্যের একটি কেন্দ্রের রাজ্যের শাসক দলের প্রার্থী সঙ্গীতা রায়, তার বিরুদ্ধে ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে নির্বাচন কমিশনে যে হলফনামা দিতে হয়, সেখানে ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দিয়ে তিনি প্রার্থী হয়েছেন বলে দাবি করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। কোচবিহারের সিতাই কেন্দ্রটি শিডিউল কাস্ট ক্যাটেগরি অর্থাৎ সংরক্ষিত প্রার্থীদের জন্যে ওই আসনটি সংরক্ষিত। সেখানে ওই কেন্দ্রের লোকসভা সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, যিনি তৃণমূল শাসক দলের যিনি সাংসদ, তার স্ত্রী সঙ্গীতা রায়, তিনি নিজেকে শিডিউল কাস্ট ক্যাটেগরির একজন প্রার্থী হিসেবে ওই কেন্দ্রে হলফনামা জমা দিয়েছেন এবং ওই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন উপনির্বাচনে। ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তিনি কলকাতা হাইকোর্টের পূজা অবকাশকালীন বেঞ্চে মামলা দায়ের করেছিলেন, যেখানে তার দাবি ছিল যে সঙ্গীতা রায় কোনোভাবেই একজন সংরক্ষিত পদপ্রার্থী নন। ওই কেন্দ্রটি সংরক্ষিত শ্রেণীর যারা মানুষ রয়েছে তাদের জন্য সংরক্ষিত ওই আসনটি, কিন্তু সেখানে সঙ্গীতা রায় ভুয়ো তথ্য দিয়ে নমিনেশন জমা করেছেন। রিটার্নিং অফিসারের কাছে ওই তথ্য জানতে চাওয়া হলেও অবজারভার যারা ছিলেন তারা সেই তথ্য প্রোভাইড করেনি বা দেখায়নি। এরপরেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টের পূজা অবকাশকালীন বেঞ্চ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল এই বিষয়ে রিপোর্ট দিতে কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চে। মামলাটি সার্কিট বেঞ্চের মামলা। সার্কিট বেঞ্চে সেই মামলাটি বিচারাধীনও রয়েছে। ইতিমধ্যে গতকাল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে সিতাই কেন্দ্রেরই একজন সাধারণ ভোটার, যিনি তপশিলি শ্রেণীভুক্ত, তিনি মামলা দায়ের করে বলেন সঙ্গীতা রায় ভুয়ো তথ্য দিয়ে ওই কেন্দ্রের প্রার্থী হয়েছেন তপশিলি জাতির প্রার্থী হিসেবে। কিন্তু সঙ্গীতা রায়ের পারিবারিক সূত্রে যেমন তপশিলি নয়, একই সঙ্গে জগদীশ বর্মা বসুনিয়া, যিনি তার স্বামী, তিনিও সংরক্ষিত তালিকার অন্তর্ভুক্ত প্রার্থী নন। ফলে সব মিলিয়ে তিনি ভুয়ো তথ্য দিয়ে ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। সঙ্গীতা রায় লাস্ট যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেখানে পঞ্চায়েত সমিতি থেকে প্রার্থী হয়েছিলেন এবং স্বামীর যে নাম, সেখানে জগদীশ বর্মা বসুনিয়ার নাম উল্লেখ করেছিলেন। কিন্তু
এবং সেখানে তিনি জেনারেল ক্যাটেগরির প্রার্থী হিসেবেই লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু উপনির্বাচনে তিনি স্বামীর নাম বাদ দিয়ে নিজের প্রয়াত নিজের পিতার নাম সেখানে নমিনেশন পেপারে দিয়েছেন এবং স্বামীর নাম যেখানে লেখার কলাম থাকে সেই জায়গাটি ফাঁকা রেখেছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে, যাতে তথ্যে কারচুপি করা যায় বলে এরকম অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। এবং সেই নিয়ে তার প্রার্থীপদ যাতে খারিজ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, সেই আবেদন করে দায়ের হয়েছিল মামলা। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানালেন নির্বাচন একেবারে বলা যায় যে ঘাড়ের ওপর। 13ই নভেম্বর মানে রাত পোহালেই আগামীকালেই নির্বাচন রয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট এই মামলায় কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন চাইলে এই বিষয়ে পদক্ষেপ করতে পারে বা নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে, মামলাকারী যদি চান তিনি এক বড়জোর একটা ইলেকশন পিটিশন দায়ের করতে পারেন। তারপর মামলার যা ফলাফল হবে তার উপরে নির্ভর করবে এই ভোটের ফলাফল বলে তিনি খারিজ করে দিয়েছেন মামলাটি। আপাতত বলা যায় যে বল নির্বাচন কমিশনের কোর্টেই ঠেলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। ফলে কার্যত কিছুটা হলেও বলা যায় যে স্বস্তি পেলেন সিতাই কেন্দ্রের শাসক দলের প্রার্থী সঙ্গীতা রায়। তবে সার্কিট বেঞ্চে একটি মামলা বিচারাধীন রয়েছে। একই সঙ্গে যেহেতু বিষয়টি নির্বাচন কমিশনের কোর্টে বল ঠেলে দিয়েছে কলকাতা হাইকোর্ট, ফলে পরবর্তীতে ফের এই বিষয়টি নিয়ে পরবর্তীতে ফের মামলা হতে পারে এবং এই বিষয়ে পরবর্তীতে বলা যায় যে অগ্রগতিও হতে পারে। সেক্ষেত্রে কিছুটা হলেও কাঁটা থেকেই যাচ্ছে বলা যায় সিতাই কেন্দ্রের শাসক দলের প্রার্থী সঙ্গীতা রায়ের পদপ্রার্থী নিয়ে। পরবর্তীতে সেই তার প্রার্থীপদ বাতিল হবে কিনা বা তিনি ওই কেন্দ্রের যদি নির্বাচনে জয়ীও হন সেক্ষেত্রে তার তিনি যে ওই কেন্দ্রে প্রার্থী হয়ে জয়ী হবেন, পরবর্তীতে তার প্রার্থীপদ বাতিল হতে পারে কিনা সেটা আপাতত পুরোপুরি সমাধান হলো না বলা যায় কার্যত। কারণ প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়েছেন যে মামলাকারী চাইলে ফের ইলেকশন পিটিশন দায়ের করতে পারেন। এখন আপাতত নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে বলে প্রধান বিচারপতি মামলাটি খারিজ করে দিয়েছেন। আপাতত কাল নির্বাচন, আর নির্বাচন কমিশনের সূত্রে যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত তার বিরুদ্ধে সেরকম কোনো পদক্ষেপ নির্বাচন কমিশন নেয়নি। পরবর্তীতে কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের হয় কিনা বা সার্কিট বেঞ্চে এই নিয়ে মামলায় কি হয় বা সেখানে নতুন করে মামলা দায়ের হয় কিনা সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। রাত পোহালেই রাজ্যের 6টি কেন্দ্রে উপনির্বাচন, আর এই উপনির্বাচন দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।